কে তুমি? ধন্ডুদাস চণ্ড, তোমার পূর্বপুরুষ পিশাচ সিদ্ধ হয়েছিলেন, তা শুনেছ? আমি সেই পিশাচ। নমস্কার বন্ধুরা, রাজেশ এন্টারটেনমেন্টে আজও আপনাকে শোনাবো পরশুরামের দুর্দান্ত একটা হাসির গল্প। গল্পটা একটু অন্যরকম। গল্পটা শুনতে অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই প্রত্যেকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে শুনি পরশুরামের হাসির ছোট গল্প, শিবামুখী চিমটে। ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন, 99.4। আজ রাত্রে শুধু দুধ বাল্লি খাবি, ঘুরে বেড়াস না, এই ঘরে থাকবি। আমাদের ফিরতে কতই বা দেরি হবে, এই ধর রাত 12টা। ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল, বারে, তোমরা সকালে মজা করবে, মাদ্রাজি ভোজ খাবে, আর আমি একলাটি বাড়িতে পড়ে থাকবো। আরে রাম বল, ওকে কি ভোজ বলে? মাছ নেই, মাংস নেই, শুধু তেঁতুলের পোলাও, লঙ্কার ঝোল আর টক দই। যজ্ঞস্বামী আয়ার ওর অফিসের বড় সাহেব, তার মেয়ের বিয়ে, আর আয়ের গিন্নিও অনেক করে বলেছে, তাই যাচ্ছি। তোর জন্য ওই মেকানো রইল, হাওড়া ব্রিজ তৈরি করিস। সুকুমার রায় 3খানা বই রইল, ছবি দেখিস, কিন্তু বেশি পড়িসনি, মাথা ধরবে। তোর পিসিকে বলে যাচ্ছি, রাত 8:30টায় দুধ বার্লি দেবে, খেয়েই শুয়ে পড়বি, পিসি তোর পাশে শোবে। না, পিসিকে শুতে হবে না, তার ভীষণ নাক ডাকে, আমার ঘুম হবে না, আমি একলাই শোবো। বেশ, তাই হবে। রিন্টুর বয়স 10, লেখাপড়ায় মন্দ নয়, কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত। তার বাবা মা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল, আর সে একলা বাড়িতে পড়ে রইল। এ অসহ্য। একটু জ্বর হয়েছে তো কি হয়েছে, সে এখনই 2 মাইল দৌড়াতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে তেতলার ছাদে উঠতে পারে। বাড়িতে গল্প করার লোক নেই। পৃষ্ঠে যেন কি, দুপুরবেলা অফিসে যায় আর সকালে বিকেলে রাত্রে শুধু নোবেল পড়ে। ঝিন্টুর ক্লাসমেট জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ, কত রকম গল্প বলতে পারে। জিতু বলে, হ্যাঁ রে ঝিন্টু, তোর সরস্বতী পিসি সেজেগুজে অফিস যায় কেন? মালা জপবে, বড়ি দেবে, নারকেল নাড়ু, আমসত্ত্ব, কুলের আচার বানাবে, তবে না পিসিমা। মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো, আবার খুলে ফেললো। 8:30টার সময় সরস্বতী পিসি তাকে দুধ বার্লি খাইয়ে বলল, এবার ঘুমিয়ে পড় ঝিন্টু। ঝিন্টু বলল, 8:30টায় বুঝি লোকে ঘুমোয়? তুমি তো অনেক বই পড়ো, তা আমাকে একটা গল্প বলো না। সরস্বতী পিসি উত্তর দিল, ওসব গল্প তোর ভালো লাগবে না, খালি প্রেমের গল্প বুঝি? অতি জ্যাঠা ছেলে তুই। বড়দের জন্য লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি? এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল, তুই শুনে বললি বিচ্ছিরি, আলো নিভিয়ে দিই, ঘুমিয়ে পড়ো। সরস্বতী পিসি চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। 1 ঘন্টা এপাশ ওপাশ করে সে বিছানা থেকে তরাক করে উঠে পড়ল। তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে। ডিটেকটিভ, ডাকাত, বোমবেটে, গুপ্তধন, এইসবের গল্প সে অনেক পড়েছে। আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয়। সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ প্রজ্যাঠামহ, অর্থাৎ প্রপিতামহের জ্যাঠা, পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিলেন। অনেক কাল হলো তিনি মারা গেছেন, কিন্তু তার তোরঙ্গটি তেতলার ঘরে এখনো আছে। সেই তোরঙ্গ খুলে দেখলে কেমন হয়। ঝিন্টুর একটা টর্চ আছে, 1.5 টাকা দামের একটা পিস্তলও আছে। পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল। সেখানে সিঁড়ির পাশে একটি মাত্র ঘর, তাতে শুধু দরকারি বাজে জিনিস থাকে। সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বালল। তার বৃদ্ধ প্রজ্যাঠামহ কালীচরণ মুখুজ্জের তোরঙ্গটা এক কোণে রয়েছে, বেতের তৈরি, তার উপর মোষের চামড়া দিয়ে মোড়া, অদ্ভুত গড়ন, যেন একটা প্রকাণ্ড কচ্ছপ। যে তালা লাগানো আছে তাও অদ্ভুত। দেওয়ালে এক গোছা পুরনো চাবি ঝুলছে। ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে, হঠাৎ নজরে পড়ল তোরঙ্গের পিছনের কবজা দুটো মরচে পড়ে খেয়ে গেছে। একটু টানাটানি করতেই খসে গেল। ঝিন্টু তখন তোরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেলল। বিশ্রী ছাতা ধরা গন্ধ। উপরে কতগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে, তার নিচে এক গোছা তালপাতায় লেখা পুঁথি,
আর 3টে মোটা মোটা রুদ্রাক্ষের মালা। তার নিচে আবার কাপড়, তামার কোষাকুষি, সাদা রঙের সরার মতো একটা পাত্র, একটা মরচে ধরা ছোট ছুরি, একটা সরু কলকে, অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া, আর একটা চিমটে। ঝিন্টু যদি চৌকস লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খড়পড় অর্থাৎ মরার মাথার খুলি, আর ছুরি কলকে ন্যাকড়া চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম। বিরক্ত হয়ে ঝিন্টু বলল, ধুর তোর, টাকা কড়ি হিরে মানে কিচ্ছু নেই, তবে চিমটেটি মন্দ নয়, আন্দাজ 1 ফুট লম্বা, মাথায় একটা আংটা, তাতে আবার আরও 3টে আংটা গোছা করে লাগানো আছে। চিমটের গড়ন বেশ মজার, টিবলে মুখটা শেয়ালের মতো দেখায়, দুপাশে 2টো চোখ আর কানও আছে। বহুকালের জিনিস হলেও মরচে ধরেনি, বেশ চকচকে। তরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো। আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো। এইবার ঘুম পাচ্ছে। ঘুমাবার আগে সে আরেকবার চিমটেটা ভালো করে দেখল। নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল। তারপরেই এক আশ্চর্য কাণ্ড। দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঢুকে পড়ল ঘরে। বেটে গরম, ফিকে ব্লু ব্যাগ কালির মতো গায়ের রং, মাথার চুলে ঝুঁটি বাঁধা, মুখখানা বাঁদরের মতন। নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে কতকটা মিল আছে। পরনে গেরুয়া রঙের নেংটি, পায়ে খড়ম। মূর্তি বলল, কি চাও হে খোকা? ঝিন্টু প্রথমটা ভয়ে আঁতকে উঠল, কিন্তু সে সাহসী ছেলে। মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে, এখন ভয় পেলে চলবে না। ঝিন্টু প্রশ্ন করল, কে তুমি? ধন্ডুদাস চণ্ড, তোমার পূর্বপুরুষ পিশাচ সিদ্ধ হয়েছিলেন, তা শুনেছ? আমি সেই পিশাচ। তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি? দুর্বোকা, আমাকে সেদ্ধ করে কার সাধ্য? তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন, আমাকে বশ করেছিলেন। এই শিবমুখী চিমটেটি আমিই তাকে দিয়েছিলাম। আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজলেই আমি হাজির হব, আমাকে যা করতে বলা হবে তাই করব। কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ, কখনো ধন দৌলতের জন্য আমাকে ফরমাস করেননি, শুধু হুকুম করতেন, লেয়াও তম্বুকু, লেয়াও গঞ্জা, লেয়াও উৎমা করণ বাড়ি, বিলায়তি শরাব, লেয়াও আচ্ছি আচ্ছি ভৈরবী। তিনি মারা যাওয়ার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি। শোনো খোকা, আজ হলো বৈশাখী অমাবস্যা। 100 বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রপিতামহের জ্যেষ্ঠ করালিচরণ মুখুজ্জে সিদ্ধিলাভ করেছিলেন। শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিঙ্কররত্ন থেকে মুক্তি পাব। তারপর যতই চিমটে বাজাও আমি সাড়া দেব না। এখনো 1 ঘন্টা 2 সময় আছে। তোমার ডাক শুনে আমি এসেছি, কি চাই বলো? একটু ভেবে ঝিন্টু বলল, একটা হাঁস চাল দিতে পারো? সে আবার কি? ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল, এই রকম জন্তু, হাঁস আর সজারুর মাঝামাঝি। ও, বুঝেছি, কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না, সৃষ্টি করতে হবে, সময় লাগবে। 1 ঘন্টাখানেক পরে আমি একটা হাঁসজারু পাঠিয়ে দেব। ঝিন্টু বলল, তা না হয় 1 ঘন্টা দেরি হলো, ততক্ষণ আমি ঘুমোবো, কিন্তু তুমি বেশি দেরি করো না, মা বাবা সবাই এসে পড়বে। পিশাচ অন্তর্হিত হলো। ঝিন্টু ঘুমোচ্ছিল। হঠাৎ খুটখুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। আলো জ্বালাই ছিল। ঝিন্টু দেখল একটা কিংভূত কিমাকার জানোয়ার ঘরে ছুটছুটি করছে। তার মাথা আর গলা হাঁসের মতো, ধর সজারুর মতন, সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে, 4 পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাঁক প্যাঁক করে ডাকছে। ঝিন্টু উঠে বসলো, আদর করে ডাকলো, আহ! হাঁসজারু পোষা কুকুরের মতো লাফিয়ে 2 থাবা তুলে কোলে উঠতে লাগলো। ঝিন্টুর হাঁটুতে খোঁচা লাগলো। সে বিরক্ত হয়ে বলল, যা, সরে যা, গায়ে যে একটু হাত বুলিয়ে দেবো তারও জো নেই। এই ঘরের ঠিক নিচের ঘরটি ষড়শী পিসির। খাওয়ার পর ষড়শী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল। মাথার উপর দুবদাপ শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল।
বিরক্ত হয়ে বললে, আহ, পাজি ছেলেটা এখনো ঘুমায়নি, দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ষোড়শী উপরে উঠে এসে ঝিন্টুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল, ও মা গো, এটা আবার কোত্থেকে এলো? ঝিন্টু বলল, ও আমি পুষেছি, কোনো ভয় নেই, কিচ্ছু বলবে না। কাল নাপিত ডেকে গায়ের কাঁটা ছাটিয়ে দেবো, তাহলে আর হাতে ফুটবে না। একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসিমা, বেচারার খিদে পেয়েছে। আত্মরক্ষার জন্য ষোড়শী ঝিন্টুর খাটের উপর উঠে বলল। এটাকে কোত্থেকে পেয়েছিস, শিগগিরই বল ঝিনটে। হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল, বলবো কেন? লক্ষ্মীটি বল, কোত্থেকে এটা এলো? আগে দিব্যি গাল যে কারুকে বলবে না। কালীঘাটের মা কালীর দিব্যি, কাউকে বলবো না। ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল। ষোড়শীর বিশ্বাস হলো না, বলল, তুই বানিয়ে বলছিস ঝিনটে। করালি জেঠা পিশাচ সিদ্ধ ছিলেন, এই রকম শুনেছি বটে, কিন্তু ও একটা বাজে গল্প। বাজে গল্প? তবে এই দেখ। ঝিন্টু চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই দন্দুদাস চণ্ডের আবির্ভাব হলো। ষোড়শী ভয়ে কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগলো। পিশাচ বলল, কি চাও খোকা? ঝিন্টু হুকুম করলো, গরম মটর ভাজা, বেশ বড় বড়, বেশি করে দাও, পিসিমাও খাবে। পিশাচ অন্তর্হিত হলো। একটু পরেই একটা কাগজের ঠোঁয়া শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়ল। সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি, এখনো গরম রয়েছে। এক মুঠো নিয়ে ঝিন্টু বলল, পিসিমা একটু খেয়ে দেখো না। ষোড়শী গালে হাত দিয়ে বলল, অবাক কাণ্ড, বাপের জন্মে এমন দেখিনি শুনিনি। কিন্তু তুই কি বোকা রে খোকা, কোথায় 10-20 লাখ টাকার মস্ত বাড়ি, দামি মোটর গাড়ি এইসব চাইবি? তা নয়, চাইলি কি না হাঁস ঝাড়ু আর মটর ভাজা। ছি ছি ছি। আচ্ছা, তোর ওই চিমটেটা একবারটি আমায় দে তো। পিসির উপর ঝিন্টুর কোনো দিনই বিশেষ টান নেই। ভেংচি কেটে বললে, ইস, দিলুম আর কি। এই শেয়ার মুখো চিমটে আমি কাউকে দিব না। তোমার কোন জিনিস দরকার বলো না, আমি আনিয়ে দিচ্ছি। তুই ছেলে মানুষ, গুছিয়ে বলতে পারবি না। আচ্ছা, আমি ধন্ডু দাসকে ডাকছি, তুমি যা চাও আমাকে বলবে, আর আমি ঠিক সেই কথাটাই বলবো তাকে। অগত্যা ষোড়শী রাজি হলো। ঝিন্টু চিমটে নাড়তেই আবার পিশাচ বলল, কি চাই? ঝিন্টু বললে, চটপট বলে ফেলো পিসিমা, এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে। ঝিন্টুর জবানিতে ষোড়শী যা চাইলে তার তাৎপর্য এই, আগে ওই জানোয়ারটাকে বিদায় করতে হবে, তারপর দুর্লভ তালুকদার নামক এক ভদ্রলোককে ধরে আনতে হবে। তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন, বাসার ঠিকানা জানা নেই। হাঁসঝাড়ু আর পিশাচ অন্তর্হিত হলো। ঝিন্টু বলল, কানপুরের ভদ্রলোককে এনে কি হবে পিসিমা? তাকে আমি বিয়ে করব। বিয়ে করবে কি গো, তুমি তো বুড়ো ধাড়ি হয়েছো। কে বলল বুড়োধারী? আমার বয়স তো সবে 25। মাঝে বলে তোমার বয়স 34-35। মিথ্যে কথা, তোর মা হিংসুটা তাই বলে। আর আমি তো বুড়ো মেয়ে, বয়স যাই হোক, বিয়ে করব না কেন? পিশাচ ফিরে আসার আগে একটু পূর্ব কথা বলা দরকার। 12-13 বছর পূর্বে ষোড়শী যখন কলেজে পড়তো, তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয়। দুর্লভ বলেছিল, আমার একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, পেলেই তোমাকে বিয়ে করব। কিছুদিন পরে দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল। সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত। বড় মাগ্গি জায়গা, তোমার উপযুক্ত বাসাও পায়নি, মাইনে মোটে 200 টাকা, দুজনে চলবে কি করে? আশা আছে শীঘ্রই 350 টাকার গ্রেডে প্রমোশন পাবো, ভালো কোয়ার্টার্সও পাবো। লক্ষ্মীটি ষোড়শী, ততদিন ধৈর্য ধরে থাকো। তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগলো, অবশেষে একেবারে বন্ধ হলো। ষোড়শী বুঝল যে দুর্লভ মিথ্যাবাদী, কিন্তু তবু তাকে সে ভুলতে পারেনি। পিশাচ একটা মোটা লোককে পাঁজাকলা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বলল, এই নাও খোকা, তোমার পিসির বর, এখন বেহুশ হয়ে আছে, একটু পরেই চাঙ্গা হবে। দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল, মামাবাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম লাগছে। ও ঢুন্টু মশাই, একে জাগিয়ে দাও না। পিশাচ বলল, নেশায় চুর হয়ে আছে, কানপুরের একটা বস্তিতে ওর ইয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, সেখান থেকেই তুলে এনেছি। এই, উঠে বড় শিগগিরি। ঠেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো। চোখ মিলে বলল, তোমরা আবার কে?
ঝিন্টু বলল, পিসিমা যা বলবার তুমি একে বলো। আমি পারবো না, তুই বল খোকা। ওমশাই শুনছেন, এ হচ্ছে আমার ষোড়শী পিসিমা, আইবুড়ো মেয়ে, একে আপনি বিয়ে করুন। দুর্লভ বলল, আহা কি কথাই শোনালে, বিয়ে কর বললেই বিয়ে করব। পিশাচ বলল, করবি না কিরকম, তোর বাবা করবে। একটি পৈশাচিক চড় খেয়ে দুর্লভ বলল, মেরো না বাবা, ঘাট হয়েছে, বেশ বিয়ে করছি, পুরুত ডাকো। কিন্তু বলে রাখছি, অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর খোটা জরু আছে। সরাসরি যদি 3 নম্বর সহধর্মিণী হতে চায়, আমার আর আপত্তি কি, সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু। ষোড়শী বলল, দূর করে দাও হতভাগা মাতালটাকে। ঝিন্টুর আদেশে পিশাচ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল। ঝিন্টু বলল, আচ্ছা পিসিমা, তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে, তাদের একজনকে আনাও না। একটু ভেবে সরস্বী বলল, আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিনবাবুর স্ত্রী 2 বছর হলো মারা গেছে। যোগিনবাবুর লোকটি ভালো, তবে কালচার নয়, একটু বয়সও হয়েছে, বড্ড তামাক খায়, কথা বললে হুকো হুকো গন্ধ ছাড়ে। তা কি আর করা যাবে, অত খুদ ধরলে চলে না, সব পুরুষই মোর আর লেস ডাট্টি। কিন্তু যোগিনবাবু যে রাজি হবে কি, মোটা বরপণ পেলে হয়তো। ঝিন্টু বলল, বরপণ কি, গয়না আর টাকা, সে তুমি ভেবো না পিসিমা, আমি সব ঠিক করে দিচ্ছি। চিমটে বাজিয়ে পিশাচকে ডেকে ঝিন্টু বলল, পিসিমার আপিসে সেই যে যোগিন বাণিজ্যের কাজ করে, ঠিকানাটা কি পিসিমা? 3 নম্বর বেচু মিস্ত্রি লেন, সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো। আর শোনো, পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও। ষোড়শীর সর্বাঙ্গ মোটা মোটা সোনার গয়নায় ভরে গেল। 5টা থলিও ঝনাত করে পায়ের কাছে পড়ল। পিশাচ চলে গেল। একটা থলি তুলে সরস ভেসে বলল, সের 5-6 ওজন হবে। ঝিন্টু বলল, 500 টাকায় 6.25 1000 টাকায় 12.5, লাখ টাকায় 31 মন 10 সের, জ্ঞানেন সিন্ধুক বয়ে আছে। পিশাচ যোগিন বারুজ্যকে পাঁজাকলা করে তুলে এনে মেঝেতে ফেলল। ঝিন্টু বলল, এও নেশা করেছে নাকি? পিশাচ বলল, নেশা নয়, অজ্ঞান করে নিয়ে এসেছি, একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে। থাম, আগে আমি সরে পড়ি, নয়তো আমাকে দেখে আবার ভিমড়ি যাবে। ঠেলা খেয়ে যোগিন বাড়ুচ্ছে উঠে বসলেন, হাই তুলে তুড়ি দিয়ে বললেন, দুগ্গা দুগ্গা দুগ্গা, এ আমি কোথায়? এ কি মিস সরসী মুখার্জি এখানে যে? ও কত গয়না পড়েছেন, আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছি নাকি? মুখ নিচু করে সরসী বলল, খোকা তুই বল। ঝিন্টু বলল, স্যার আপনি আমার এই সরস্বী পিসিমাকে বিয়ে করুন, ইনি আইবুড়ো মেয়ে, বয়স সবে 25, দেখছেন তো কত গয়না, আবার 5 তলি টাকাও আছে, একটা 5-6 সের। যোগিন বাবু বললেন, বাহ খোকা, তুমি নিজেই শালঙ্কারা পিসিকে সম্প্রদান করছো নাকি? তা আমার অমত নেই, মিস মুখুজ্জের উপর আমার একটু টাকও ছিল, তবে কি না ইনি হলেন মডার্ন মহিলা, তাই এগুতে ভরসা পাইনি। গহনাগুলো বড্ড সেকেলে, কিন্তু বেশ ভারী মনে হচ্ছে, বেচে দিয়ে নতুন ডিজাইনের করালেই চলবে। কিন্তু ব্যাপারটা যে কিছুতেই বুঝতে পারছি না, এখানে আমি এলুম কি করে? সরসী বলল, সে কথা পরে শুনবেন, এখন বাড়ি যান, কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন। এই আংটিটা পরুন, তাহলে ভুলে যাবেন না। ভুলে যাওয়ার জো কি, কাল সকালেই তোমার দাদাকে বলবো। এখন কটা বেজেছে বলো, কি 11:15? তাই তো, বাড়ি যাবো কি করে, ট্রাম বাস সব তো বন্ধ। ঝিন্টু বলল, কিছু ভাববেন না স্যার, একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো। যোগিন বাড়ুজ্যে শুভ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন। শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিশাচ আবার এলো। ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল, একে নিজের বাড়িতে পৌঁছে দাও। 12টা বাজলো। সরসী বলল, দাদা বৌদি এখনই এসে পড়বে, যাই গয়নাগুলো খুলে ফেলি গে, টাকার থলেগুলো তুলে রাখতে হবে। তোর মোটে বুদ্ধি নেই, টাকা না চেয়ে নোট চাইলি না কেন? ঝিন্টু বাবা আমার কোনো কথা কাউকে বলিসনি? না না বলবো কেন, এই যা টন্টু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি। স্কুলের দারোয়ান রামভজনের কেমন চমৎকার একটা আছে, খুব পোষা, কাঁধের উপর নেপটে থাকে। ভাবিসনি খোকা, যত বেজি চাস তোর পিসমশাই তোকে কিনে দেবে। তুই আর জ্বর গায়ে জাগিসনি, শুয়ে পড়। কোথায় জ্বর, সে তো টন্টু দাসকে দেখেই সেরে গেছে।
হ্যাঁ রে খোকা, আমরা স্বপ্ন দেখছি না তো? সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গয়না আর টাকা সব উড়ে গেছে। গেলেই বা উড়ে, যোগিনবাবু আবার গড়িয়ে দেবে, টাকাও দেবে। যোগিনবাবু যদি উড়ে যায়? যাকে উড়ে, তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না, কেমন কুরকুরে। বেশ করে চিবিয়ে গিলে ফেলো, তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না।